যখন রাজ্য সরকারে এই কমপ্লেন দিয়ে তো কোনো লাভ হতো না, সুতরাং তারা সুপ্রিম কোর্টে কমপ্লেনটা জানিয়েছেন। এবং আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা, এটা ডবল বেঞ্চ কিংবা ট্রিপল বেঞ্চ জাজ এটা কভার করবেন, যেহেতু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্যের ডিজি এবং অন্যান্য সিনিয়র আইপিএস অফিসাররা এখানে আছেন। তবে এটুকু আমার বক্তব্য, সেটা হচ্ছে যে দেখুন, এই ম্যাটারগুলোকে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন দিয়ে দেওয়া উচিত আছে, যে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, সে যে কেউই হোক না কেন, সে মেবি দ্য এমপি, মেবি দ্য মিনিস্টার, মেবি দ্য চিফ মিনিস্টার, মেবি এমএলএ, এভরিবডি, একটা গাইডলাইন, এসওপি গাইডলাইন করে দেওয়া উচিত আছে, যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিংবা সিবিআই গেলে কোন কোন অফিসাররা কী করতে পারে না করতে পারে, কারা কী করতে পারে, এবং না করতে গেলে তাদের কি করতে হবে, সেটারও গাইডলাইন এই সুপ্রিম কোর্টের দেওয়া উচিত এই কেসটা দিয়ে। তাহলে আগামী দিন এই রকম ঝামেলা কিন্তু আর হবে না। এটুকু বলা দরকার। আরেকটা বলা দরকার আছে, যে দেখুন, এই যে ঘটনা লালু প্রসাদ যাদবের সময়, তখন তিনি চিফ মিনিস্টার ছিলেন, তখনও কিন্তু এরকম ঘটনা হয়নি। তারপরে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সময়, তখনও কিন্তু এরকমভাবে অ্যাগ্রেসিভভাবে এগিয়ে গিয়ে তার ফাইলপত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয়নি। সুতরাং এইগুলো প্রত্যেকটা জিনিস কনসিডারেশন জোনে নিয়ে এসে একটা সুপ্রিম কোর্টের ট্রিপল বেঞ্চ জাজ যদি একটা এসওপি করে দেয় যে এটা করতে হবে, এবং যদি কেউ বাধা দেয়, সে যেই বাধা দেখ না কেন, তার এগেনস্টে আইনগত এই ব্যবস্থা নেওয়া দরকার। কোন ব্যবস্থা, কোন সেকশনে কেস হবে, সেগুলো যদি দায়বদ্ধ করে দেয়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সেটাই। একদিকে যখন কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি, তখন অন্যদিকে আইপ্যাকের কর্ণধার ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার তদন্তে এগোচ্ছে পুলিশও। বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা দেওয়ার সময়ও সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতেই বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের হয়। সেই মামলায় ইতিমধ্যেই আইপ্যাকের অফিসের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার অফিসে 3 জন নিরাপত্তারক্ষীর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, তদন্তকারীরা মূলত জানতে চান ইডি আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন কিনা, ইডির অভিযানের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সিসিটিভি ফুটেজের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বক্তব্য মিলিয়ে দেখতে চায় পুলিশ। ইতিমধ্যেই হাইকোর্টে পাল্টা মামলা করেছে ইডি ও তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে দেওয়া পিটিশনে একদিকে যখন ইডির বিরুদ্ধে ভোটের রণকৌশল, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগও তুলেছে ইডি। এমনকি সুপ্রিম কোর্টে ডাকাতির অভিযোগও তুলেছে ইডি। সর্বোচ্চ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধ করেছে। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাফিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এখন বিষয় হচ্ছে কার দাবি ঠিক আর কার ভুল। আইপ্যাক কাণ্ডের আবহে কয়লা কাণ্ডের তদন্ত নিয়ে রাজনৈতিক চর্চা চলছে সমান তালে। তার মধ্যে সংঘাতের পারদ চলল চন্দ্রকোনা কাণ্ড নিয়ে। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনা ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লাঠি, বাঁশ ও পেরেক লাগানো বাটাম দিয়ে গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি, মারধরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সেই রাতেই 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। কিন্তু ঘটনার পর 2 দিন কেটে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এবার সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির আইনজীবী বলেন, এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছে, এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তারপরেও চন্দ্রকোনা রোডে হামলা হয়েছে। এই হামলার পিছনে কোন কোন নেতা বা দুষ্কৃতী আছে তা খুঁজে বের করতে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। এরপরে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, এই জিনিস রেগুলার বেসিসে হয়েই আসছে। অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টেরই মাননীয় বিচারপতিরা অর্ডার পাস করেছিলেন যে যখন মাননীয় বিরোধী দলনেতা কোনো জায়গায় ট্রাভেল করবেন, তখন পাইলট কার, রুট লাইনিং এগুলো রাজ্য পুলিশকে দিতে হবে, আর তার দেহরক্ষী যারা তারা কেন্দ্রীয় বাহিনী যেটা আছে সেটা হবে। এটা ইয়েলো বুক অনুযায়ী হয়। ব্লু বুক, ইয়েলো বুক এই দুটি বই আছে আর কি আপনার সিকিউরিটি প্রোটোকলের,
ব্লু বুকটা হচ্ছে আপনার যারা এসপিজি প্রোটেক্টি তাদের ক্ষেত্রে মেনটেন হয়, আর যারা এসপিজি প্রোটেক্টি নয় মানে জেড প্লাস জেড, ওয়াই প্লাস ওয়াই যারা, তাদের ক্ষেত্রে ইয়েলো বুকটা ফলোড হয়। তো ইয়েলো বুকেও এটা দেওয়া আছে যে রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী লিয়েজও মেনটেন করে এই সিকিউরিটি প্রোটোকলটা পুরোটা এরমভাবে দেওয়া হবে হচ্ছে যে কেন্দ্রীয় নিরাপত্তা যিনি পান আর কি তাকে। এবার যেটা হচ্ছে এই রুট লাইনিং এর জন্য যেহেতু প্রায়ের ইনফরমেশনটা থাকছে যে মাননীয় বিরোধী দলনেতা কোথা দিয়ে ট্রাভেল করবে, তার ট্যুর প্রোগ্রামটা তো দিয়ে দিতে হচ্ছে, রুট প্রোগ্রামটা। তো বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেখান থেকে উনি যাত্রা করবেন, যেটি শুধু পুলিশের নলেজেই থাকে, রাজ্য পুলিশের, কেননা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সেটা দিতে হয়। তো সেই জায়গাতে কিছু দুষ্কৃতির দল কিছু তারা দাঁড়িয়ে থাকে অতর্কিতে হামলা করার জন্য, সামনে কালো পতাকা রাখে কিন্তু পেছনে অন্য হাতে আপনার হয়তো বাঁশের লাঠি, আয়রন রড, এই সমস্ত জিনিস রাখে। তো এই নিয়ে তো বহুবার ওনার ওপরে এরকম আক্রমণ হয়েছে, ওনার কনভয়ের ওপরে, ওনার ওপরে। ইনফ্যাক্ট কালী পুজোর একটি উদ্বোধন করতে উনি যাচ্ছিলেন সাউথ 24 পরগনাসে, সেখানে পর্যন্ত এই জিনিস হয়। এবার এই ঘটনাটি যেটি হয়েছে, এই ঘটনাটি তো হয়েছে উনি পুরুলিয়াতে গেছিলেন একটি সভা করতে। পুরুলিয়া থেকে উনি সভা করে ফিরছেন যখন, তখন চন্দ্রকোনা রোডে ওনার ওপরে এই অতর্কিত আক্রমণটি হয়। সেখানে যেটি অভিযোগ করা হয়েছে তাতে বলা আছে, মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, যে লাঠি, আয়রন রড, ইট এবং অস্ত্র এই নিয়ে আক্রমণ করা হয় ওনার কনভয়কে যখন চন্দ্রকোনা রোড দিয়ে পাস করছে। তাদের মধ্যে কিছু লোককে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের নাম দিয়ে অলরেডি আপনার পুলিশের কাছে অভিযোগ মাননীয় বিরোধী দলনেতা জানিয়েছেন। এবং আরও বলা হয়েছে যে গাড়িতে কেরোসিন এবং পেট্রোলের মতো তরল পদার্থ দিয়ে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়। তো এটা তো ক্লিয়ার কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। এবার তারপরে তো আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, নিউজে পুরো জিনিসটি কাভার্ড হয়েছিল, যে মাননীয় বিরোধী দলনেতা যখন কমপ্লেন করতে যায়, প্রথমে কমপ্লেনের কপি নিতে চাইছিলেন না, যিনি ওখানে অবর পরিদর্শক যিনি আছেন, যিনি ওসি ছিলেন আর কি। তারপরে তো উনি অবস্থান বিক্ষোভ করার পরে ফাইনালি জেনারেল ডায়েরি করা হয়, এফআইআর রেজিস্টার করা হয় না। তারপরেও ফাইনালি রাত্রি 1টার সময় জানানো হয় যে এফআইআর হয়েছে, কিন্তু পিকিউলিয়ারলি অ্যাটেম্পট টু মার্ডারের কোনো সেকশনই দেওয়া হয়নি। পুরুলিয়া থেকে জনসভা সেরে শনিবার রাতে ফিরছিলেন বিরোধী দলনেতা। তাকে স্বাগত জানাতে চন্দ্রকোনা রোডের কাছে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মীরা। রাস্তার উল্টো দিকে পতাকা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। কনভয় সেখানে পৌঁছতেই তৈরি হয় উত্তেজনা। এরপরই শটান চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসেন বিরোধী দলনেতা। अभी चेहरा दे दिया আমার গাড়ির উপরে মোটা মোটা বাঁশ দিয়ে মারবে, ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম, বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো। রাতে দীর্ঘক্ষণ পুলিশ বিট হাউসে বসে থাকেন শুভেন্দু অধিকারী। প্রায় 5 ঘন্টা পর গভীর রাতে থানা থেকে বেরিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। দলীয় কর্মীদের সঙ্গে মশাল মিছিল করেন বিরোধী দলনেতা। সেই ঘটনাতেই এবার সিবিআই তদন্ত চাইল বিজেপি। সেখানে কোনো হামলা হয়েছিল না, সেখানে পশ্চিমবঙ্গের মানুষরা যে তিরস্কার করছেন শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই তিরস্কারের একটি বহিঃপ্রকাশ ছিল। এবং সেই বহিঃপ্রকাশটা কিন্তু ওনার যে সিকিউরিটি অফিসাররা ছিল, সেই বহিঃপ্রকাশটা বুঝতে না পেরে যে সেটা তৃণমূল করছে না বিজেপি করছে, না বিজেপির লোকেরা তৃণমূলের পতাকা নিয়ে এসে ওনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, সেটা বুঝতে না পেরে যে লোকেদেরকে পিটিয়েছেন আমরা সবাই জানি তারা বেসিক্যালি বিজেপির লোক। আসলে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটটা তো বিভিন্ন কি বলবো শ্রেণীতে ভাগ আছে। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি, সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি, নষ্ট হয়ে গেছিল রিভাইভ করা হয়েছে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি, আর পুরনো ভারতীয় জনতা পার্টি আবার আছে, আরএসএস ব্যাক ভারতীয় জনতা পার্টি আছে। এই যে বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর ভারতীয় জনতা পার্টি মিলে একটা অ্যালায়েন্স যার নাম পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি, এদের এই সমস্যাটা নিজেদের অভ্যন্তরীণ কিনা সেটাও ভালো করে দেখা উচিত।
দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে হঠাৎ শুভেন্দু অধিকারীর মনে পড়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের একটা ভূমিকা আছে একজন জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ যে নাকি সিআরপিএফ দ্বারা কাভার্ড, তাকে নেসেসারি প্রোটেকশন দেওয়ার। এই কথাটা যখন বিভিন্ন সময় পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী যখন যেতে চান এবং তখন সেখানকার যারা অর্গানাইজার হয়, সেটা মিছিল হতে পারে, মিটিং হতে পারে, জনপথসভা হতে পারে, র্যালি হতে পারে, সেখানকার অর্গানাইজারদেরকে যখন পুলিশরা বলেন তখন সেটাকে চ্যালেঞ্জ করে তারা চলে আসে হাইকোর্টে। হাইকোর্টে এসে বলে, এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যে একটা জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ সিকিউরিটি সে কিভাবে আসবে কি না আসবে এতে কোনো রকম ভূমিকা রাজ্য পুলিশের নেই। এই যে দ্বিচারিতা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা প্রশাখারা বিভিন্ন সময় করে থাকে। আমার মনে আছে কিছুদিন আগেই কৃষ্ণা রাওয়ের ঘরে একটি মামলা হয়েছিল, সেই কৃষ্ণা রাওয়ের ঘরের মামলায় জানতে চাওয়া হয়েছিল যে সেই পার্টিকুলার মিটিংয়ে কারা কারা কি কি সাপ্লাই করছে, কতটা প্রোগ্রাম হবে, কোন রাস্তা দিয়ে যাবেন, কতক্ষণ র্যালি হবে, কতক্ষণ মিটিং হবে, এমনকি সেইটা যেই পার্টিকুলার জমিতে মিটিং করার কথা বলা হয়েছিল সেই পার্টিকুলার জমির পারমিশনটা সঠিক লোকেদের থেকে না নিয়ে এসে একটা র্যান্ডম লোকের থেকে পারমিশন নিয়ে এসে অ্যাপ্লাই করেছিল ভারতীয় জনতা পার্টি পারমিশনের জন্য। পুলিশ সাধারণতভাবে বলে যে যারা আসল মালিক তাদের থেকে পারমিশন নাও, কারণ এটা জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ সিকিউরিটির কিছু বেসিক প্রোটোকল আছে। এগুলো যখন পুলিশ অন্য সময় বলে, সেই সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এগুলো মানতে হবে না, বিরোধীদের একটা সুযোগ দিতে হবে, আমাদের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। আবার যখন পুলিশ ইন্টারফেয়ার করে না, পুলিশ যখন বলে ঠিক আছে আমরা বেশি আপনাকে ইন্টারফেয়ার করছি না, আপনারা নিজেরা স্বাধীনভাবে চলুন, আমরা শুধু রুট ম্যাপিংটা করে দিচ্ছি, তখন উনি আবার উল্টো কথা বলেন। সমস্যাটা হচ্ছে দ্বিচারিতা করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী যেখানে উনি আদালতকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছেন। আজকে যদি আপনি দেখেন যে হাইয়েস্ট লিটিগেন্ট হিসেবে যদি কাউকে প্রাইজ দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী পাবেন, কারণ কি ওনার কথায় কথায় আদালতে এসে পুরো পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং রাজনীতিটা আদালতের মাধ্যমে করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা বারবার বিফল হয়েছে, আগামী দিনেও বিফল হবে। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার চন্দ্রকোনায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডে তার কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মঙ্গলবারই হামলার প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা চন্দ্রকোনার সেই একই রাস্তায়। ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। সুদে আসলে তুলব, ভরসা রাখুন। জয় বাংলা স্লোগান দেওয়ায় বাংলা বিরোধী জমিদারদের গাত্র দেওয়া হয়। বাংলা বিরোধী জমিদার শুভেন্দু অধিকারী তার সিআরপিএফ বাহিনীকে হুঙ্কার দেন যে লাঠিপেটা করতে। সিআরপিএফ এসে লাঠিপেটা করে। পুরোটাকেই পলিটিক্যালি ডিভিডেন্ড পাওয়ার জন্য এই সস্তার নাটক করেছেন। এই নাটকও চিরে ফিরবে না। শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে শালবনীর চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি, মারধরের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পুলিশ বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের ঘরের মেঝেতে বসে পড়েন তিনি। প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান বিক্ষোভ করেন। মঙ্গলবারের প্রতিবাদ মিছিল থেকে সেই ঘটনা নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। আমার উপর তৃতীয় হামলা, এই পলাশঢালি এই করিয়েছে। এই ডিজিকে রিপোর্ট করে না, এ ভাইপোর পিএকে রিপোর্ট করে। এ যা যা ফোন করেছে সেদিন মেসেজ করেছে সব আমার কাছে আছে। পলাশঢালি এ জিনিস হবে না। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, পাল্টা হবে, গণপ্রতিরোধ হবে। এর আগে আপনাদের মনে থাকবে যখন এসএসসির পরীক্ষা হয়েছিল সেই সময় ও বলেছিল ওর কাছে নাকি অডিও ক্লিপ রয়েছে। কোথায় গেল সেই অডিও ক্লিপ? তারপর তো পরীক্ষাও হলো, রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এই যে মানুষকে বিভ্রান্ত করা, আসলে চন্দ্রকোনা রোডে ফুটেজ খাওয়ার জন্য নাটক করেছিল। উল্টে বরং সেদিনকে ওখানকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য, তাকে শুভেন্দুর বাহিনী, লেঠেল বাহিনী গিয়ে বেধড়ক মারে। সেই ফুটেজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে, যার ভিত্তিতে আমরা ইতিমধ্যেই মামলা রুজু করেছি। এবার ওই একই রাস্তায় পথে নামলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কুবাই নদীর কাছ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শুরু করে বিজেপি। প্রায় 4 কিলোমিটার দূরে শিব মন্দিরের কাছে শেষ হয় মিছিল। তারপর জনসভা করেন বিরোধী দলনেতা। ফের হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিমবাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি
আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। আমি সোজা করা লোক, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করা যাবেও না, কারণ এ রাজ্যের বুকে যদি ধর্মের নাম করে গুন্ডামি হয়, এ রাজ্যের প্রশাসন সেই ধর্মীয় গুন্ডামিকে, এ রাজ্যের প্রশাসন সাম্প্রদায়িক গুন্ডামিকে পর্যদস্ত করতে জানে, তাকে ডান্না মেরে সিধা করতে জানে। এ রাজ্যে আইনের শাসন আছে, তাই এ রাজ্য বাংলাদেশ হবে না, সেটা শুভেন্দু নিশ্চিন্ত থাকতে পারে। ও যতই করবার চেষ্টা করুক না কেন, যদি বাপের বেটা হয়ে থাকে শুভেন্দু, যেন ভবানীপুরে এসে দাঁড়ায় 1 লাখ ভোটে হারাবো। বরং উল্টে আজকে চ্যালেঞ্জ করছি আমরা, নন্দীগ্রাম থেকে যেন শুভেন্দু অধিকারী না পালায়। শনিবারের ঘটনায় তৃণমূলের নেতাকর্মী সহ 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টায় একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূল সমর্থকরা রাস্তার ধার থেকে জয় বাংলা বলছেন বা কোনো স্লোগান দিচ্ছেন, আর বিজেপির সমর্থকরা তারা নিজেদের নেতার কাছাকাছি যাওয়ার জন্য অতি উৎসাহে এগিয়ে গিয়েছেন এবং সেখানে সেমসাইড গোল হয়ে গেছে। সেইখানে আক্রমণ করে বসেছে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা, তারা জওয়ানরা পিটিয়ে দিয়েছেন বিজেপির কর্মীদের। মানে বিজেপির একটা অভিমান থাকতে পারে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়ে ভুল করে বিজেপি কর্মীদেরই মারলে কেন কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। এটার থেকে নজর ঘোরাতে যখন দেখেছেন এবং তার মধ্যে মার খেয়েছেন ওই এলাকার বিজেপির মণ্ডলের একজন বড় নেতা, কি গৌতম না কি নাম, তো তাকে কে পিটিয়েছে? শুভেন্দু অধিকারীরা পিটিয়েছে। এই পরিস্থিতিতে যখন নজর ঘোরাতে শুভেন্দু গেল থানার ফাঁড়িতে, এবং এখন এইসব হাইকোর্ট যাওয়া, সিবিআই চাওয়া, এইসব কথা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেন ব্যবস্থা নেয়নি। প্রশ্ন হচ্ছে যে পুলিশ তদন্ত করছে, আমরা যেটুকু জানি কোনো একজন তৃণমূল সমর্থকও যদি শুভেন্দুর গাড়িতে অ্যাটাক করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বদলে এই যে কথা আমার গাড়িতে মারা হয়েছে, কেরোসিন জ্বালিয়ে দেওয়া, অমুক, তার ন্যূনতম কোনো ইঙ্গিত বা প্রমাণ কোথাও শুভেন্দু অধিকারী বা ওদের কেউ দিতে পারেনি। এটা থেকে নজর ঘোরাতে, সেমসাইড গোলটা থেকে নজর ঘোরাতে এই বিস্তর নাটকটা করে চলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। ওই জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয় বাংলা, এখন জয় বাংলা শুনলেই ওনাদের মধ্যে একটা প্যানিক রিয়াকশন হয়। এবার নিজেদের কর্মীরা নিজেদের নেতার কাছে এগিয়ে গেছে, নেতার দেহরক্ষীরা পিটিয়ে দিয়েছে। এই হচ্ছে গোটা ঘটনা। এটা আমাদের কাছে এই পর্যন্ত আমরা খবর যা তথ্য প্রমাণ এসছে এটাই প্রতিষ্ঠিত হচ্ছে। এবার পুলিশও যতক্ষণ না কোনো একটি ব্যক্তিকে একটা মিনিমাম তথ্য প্রমাণ থাকছে যে গাড়িটার উপর অ্যাটাক হয়েছে বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে অ্যাটাক করে তার জীবন শেষ করে দেবে বা তাকে এতগুলো বিপজ্জনক ধারা, অ্যাটেম্প টু মার্ডার, ওই সব মামলা দিয়ে দেবে? এটা হতে পারে কখনো? পুলিশও নিশ্চয়ই খতিয়ে দেখছে, এরকম নয় যে কেউ ওটা করতে চাইলে। কিন্তু এতগুলো লোক ভিডিও তুললো, আর শুধু এই ভিডিওটা এলো না, কেন্দ্রীয় বাহিনী পেটাচ্ছে বিজেপিতে, সেই ভিডিও বেরিয়ে গেল। শুভেন্দুর গাড়ি সুরক্ষিত রেখে কেন্দ্রীয় বাহিনী, কই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো কোনো অভিযোগ এলো না এখনো যে তাদের কাজে তৃণমূল কর্মীরা বাধা দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো অভিযোগ হওয়ার কথা ছিল যে আমাদের সুরক্ষা বেষ্টনীকে তৃণমূল কর্মীরা ভেঙে দিয়ে আমাদের যাকে রক্ষা করার দায়িত্ব তাকে অ্যাটাক করতে গেছে। কই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো অভিযোগ নেই। যদি সেটা হতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকেও আবার একটা অভিযোগ দায়ের হতো। ফলে এই গোটা ঘটনাটা প্রচারে থাকার জন্য, আরও অন্য খামতি ঢাকার জন্য শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই কথাগুলো বলে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করতে চাইছেন, সেটা ওখানকার মানুষও বিশ্বাস করবেন না। শুভেন্দু বাবুর ওপর হামলা বা সুকান্ত বাবুর ওপর হামলা, এর আগে দিলীপদার ওপরে হামলা, মানে বিজেপি কর্মীদের ওপর হামলা, এ তো একটা দৈনন্দিন ব্যাপার, সাপ্তাহিক ব্যাপারে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও বিজেপির কর্মীরা আক্রান্ত হয়। প্রতিদিন জেলা সফরকালে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্তাক্ত হচ্ছেন, নেতারা বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন তৃণমূলের। এটা তো খুব স্বাভাবিক ঘটনা।
কটা ঘটনার শুভেন্দুবাবু সিবিআই চাইবেন, কটা ঘটনার? তবে বলি, চন্দ্রকোনায় যে ঘটনা ঘটেছে এবং তার যে নজিরবিহীন প্রতিবাদ হয়েছে, আমার মনে হয় সিবিআই চাওয়ার আর দরকার নেই, কেন্দ্রীয় সরকারের আর দরকার নেই। আগামী আর 2-3 মাস চলে গেলে পরে রাজ্য সরকারই এই মামলাটা তদন্ত করবে আপনার নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে। আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, আসলে মুখ্যমন্ত্রী যখন প্ররোচনা দেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ভাইপো যাকে নাকি দলের যুবরাজ বলা হয়, তিনি যখন প্ররোচনা দেন, তখন তলার ছোটোখাটো নেতারা এই ধরনের কাজ করবেই। যখন আমরা প্রতিনিয়ত টিভি খুললেই, আমরা কিছু এতে মোবাইলে দেখলেই আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, জ্যান্ত পুঁতে দেবো, গাছে বেঁধে রাখবো, এই নেতাদের এই কথাগুলোই সাধারণভাবে কর্মীদের প্ররোচিত করে। এবং আপনি কি বিশ্বাস করেন যে শুভেন্দুবাবুর ওপর হামলা করতে গুটি কয়েক তৃণমূলের ছেলে তারা আড্ডা মারছিল, ওরা ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লো? কখনো না। শুভেন্দুবাবুর ওপর হামলার একদম তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে উচ্চতলার নেতৃত্বের নির্দেশে, একদম মমতা ভাইপো এদের নির্দেশে এই হামলা সংগঠিত হয়েছে। এই হামলার নিন্দাও করার প্রয়োজন নেই, এই হামলার প্রতিরোধ করতে হবে। ভাই, মার খেতে খেতে পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, আপনি কতদিন মার খাবেন? আমরা কোন আইনের কথা বলছি এই রাজ্যে বসে? এখানে আইনের বলে কিছু আছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে ফাইল ছিনতাই করেন, মুখ্যমন্ত্রী নাকি মোবাইল চোর, জনগণ বলছে, আমরা দেখছি, টিভিতে নিজে বলছেন আমি নিয়ে চলে এসেছি, আমি নিয়ে পালিয়ে এসেছি। একজন মুখ্যমন্ত্রী যদি ফাইল চোর হন, একজন মুখ্যমন্ত্রী যদি মোবাইল চোর হন, একজন মুখ্যমন্ত্রী যদি মঞ্চে উঠে বলেন ফাটাফাটি খেলা হবে, একজন সেকেন্ড ইন কমান্ড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল যুব নেতা, তিনি যদি বলেন যে গাছে বেঁধে রাখুন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, তাদের থেকে আপনি তার ফলে তার কর্মীদের থেকে কি আশা করেন? কিন্তু আমি বলি ভাই, সময় থাকতে সাবধান হয়ে যান। একটা সময় ছিল, বিশ্বাস করুন, আমরা যারা সিপিএম বিরোধী আন্দোলনে ছিলাম, আন্দোলন থাকতো, রক্তাক্ত হতাম, কিন্তু কখনো ভাবতাম না, মনে মনে একটু কোথাও সংশয় থাকতো যে সিপিএম বিহীন পশ্চিমবঙ্গ কি আদৌ আমরা দেখতে পাবো? আজকে আমরা সিপিএম শূন্য দেখছি, আগামী দিন তৃণমূলও শূন্য হবে এই রাজ্যে, এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই সময় থাকতে সাবধান হয়ে যান, সব বিচার কিন্তু আদালতে হবে না। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। নানা কথা বললেও ভোটে কার সঙ্গে তিনি জোট বাঁধবেন কিংবা কে তার সঙ্গে জোট বাঁধবে তা এখনো স্পষ্ট নয়। 2 দিন আগেই যার সঙ্গে দেখা করতে ফুরফুরা শরীফে গেছিলেন হুমায়ুন কবির, এবার সেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। নওশাদ বেশি চালাকি করছে। শেষ পৌষেও আবহাওয়া খামখেয়ালি, সকালে ঠান্ডা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে পারদ। কার্যত তেমনই অবস্থা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। এই আইএসএফ কে জোট বার্তা দিচ্ছেন, তো এই আইএসএফ কে আক্রমণের লক্ষ্য করছেন। টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। তো 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তার সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। কয়েক মাস পরে বিধানসভা ভোট, তার আগে নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পর নতুন দল তৈরি করেছেন তৃণমূলের সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরেই নতুন করে জল্পনা উস্কে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েসির মিলের উদ্দেশ্যে খোলাখুলি বার্তাও দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। তৃণমূলের বড় শক্তি মুসলিম ভোট, হুমায়ুন কবির নতুন দল তৈরি করে সেই সংখ্যালঘু ভোটেই ধাক্কা দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, তার সঙ্গে জোট বাঁধবে কে? এই প্রশ্ন যখন দিনে দিনে জোরালো হচ্ছে, তখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য
বসছে, তো বসতে দিন। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। যে রাত্রি 12টা থেকে 2:30 পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনোদিন করবে না। প্রুফ আনবো সামনে, কোন গেট দিয়ে ঢুকেছে, কতক্ষণ থেকেছে, কোন লিফট দিয়ে নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। হুমায়ুন কবিরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি নওশাদ সিদ্দিকী। এদের সাংসারিক অশান্তির কি উত্তর দেবো বলুন? সবাই বিজেপির প্রোডাক্ট। নওশাদকে 21-এ বিজেপি তৈরি করেছিল, আর হুমায়ুনকে 26-এ বিজেপি তৈরি করেছে। বিজেপির যেমন পুজোয় নতুন জামা বেরোয়, কারণ প্রত্যেক বছর ভোট এলে বিজেপির একটা করে প্রোডাক্ট বেরোয়। ওদের তো একটাই লক্ষ্য, ভোট এলে তৃণমূলের ভোট কাটা, কেটে যদি বিজেপিকে জেতানো যায়। 21-এ পারেনি, 26-এও পারবে না। নতুন দল তৈরি করে কি আদৌ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবেন হুমায়ুন? আইএসএফ এর ভূমিকাই বা কি হবে? বিধানসভা ভোটে কে তার সঙ্গে যাবে তা এখনো ঠিক করে জানেন না হুমায়ুন কবির, কিন্তু নিজের মতো করে একের পর এক নেতাকে নিশানা করে চলেছেন। সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেব। জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17ই জানুয়ারি জঙ্গিপুর ও বহরমপুরে কর্মসূচি রয়েছে তার। এই অবস্থায় তাকে ফের আক্রমণ করলেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22শে ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে, তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এখন ওটাও বোধহয় যাবে কিনা সন্দেহ আছে। আপনারা খবর নেন, 17 তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতা। ফাঁকা কলসির আওয়াজ বেশি, ওনাকে নিয়ে বেশি মন্তব্য করে গুরুত্ব বাড়াতে আমরা কেউই চাই না। উনি ওনার মতো যা পারেন করুন। ওনার যদি অনেক ক্ষমতা থাকে তাহলে ওনাকে 4 বার পার্টি পাল্টাতে হতো না, ঠিক আছে? উনি বহু আগেই নতুন দল গঠন করতে পারতেন। একবার কংগ্রেস, তারপর তৃণমূল, আবার কংগ্রেস, তারপরে বিজেপি, আবার কংগ্রেস, তারপরে আবার তৃণমূল, এখন আবার নতুন দল। তো এই যে 6-7 বার পার্টি পাল্টেছেন একজন, তো তার যদি এত বেস থাকে তাহলে পার্টি তৈরি করতে পারতেন বহু আগে। এতবার দল পাল্টানোর কি দরকার ছিল? যার নিজের 7-8 বার দল বদলেছে, তার কি ক্রেডিবিলিটি আছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলে? এসআইআর এর শুনানি নিয়ে দিকে দিকে হেনস্থা ভোগান্তির অভিযোগ উঠছে। বয়স্কদের শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে, তা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করছে তৃণমূল। আর এবার এসআইআর এর ভোগান্তির জন্য ঘুরিয়ে তৃণমূলকেই দায়ী করলেন হুমায়ুন কবির। রাজ্য সরকার এদেরকে প্ল্যান মাফিক ভোটারদের ভীতি সৃষ্টি করছে, ক্রেডিট নেবে যে বিশেষ করে মুসলমান ভোটারদের এই পরিমাণে নোটিশ সার্ভ করার পর তাদের নাম কিন্তু থাকবে, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি জোর দিয়ে বলছি ভয় পাওয়ার কিছু নাই। এরা এটা করছে প্ল্যান মাফিক। দেখো তোমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল, কিন্তু তোমাদের নাম আমরা রেখেছি, তোমরা যেন টিএমসি কে ভোটটা দিও। এটা হচ্ছে এদের প্ল্যান। আমরা তার আগে রাস্তায় নেমে সাধারণ পাবলিককে তো অভয় দেবই, তাদেরকে গ্যারেন্টি দেব যে তোমাদের একটা নাম বাদ যাবে না। বাদ গেলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি গোটা বাংলায় রাস্তায় নেমে আধিকারিকদের সাথে প্রকৃত ভোটার লিস্টের নাম একটা বাদ গেলে সেই অধিকারকে ছাড়া হবে না। হুমায়ুন কবির তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টির যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের প্রার্থী ছিলেন। তো এবারও বিজেপির অঙ্ক অনুযায়ী তিনি কিছু রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে তৃণমূল, বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলে দিতে হবে। উনি কিছু কথা বলেন, কিছু নাটক করছেন, ওনার কিছু নতুন বন্ধু সাহায্য করছে, তার বেশি কিছু না। 2011 সাল থেকে মুসলিম ভোটের সিংহভাগই তৃণমূলের দখলে। তৃণমূলের এই একচেটিয়া আধিপত্যেই ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, কিন্তু তা কি পারবেন? বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। প্রতিপক্ষকে চোখ রাঙাচ্ছে সব দলের নেতারা। এর মধ্যে আবার চোখ রাঙাতে শুরু করেছে নিপা ভাইরাসও। কোভিডের ভয়াবহ ছবি এখন স্মৃতিতে টাটকা। এরই মধ্যে রাজ্যে ফের ভয় ধরাচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ।
নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজন নার্সকে আগেই বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুজনেই পজিটিভ বলে জানিয়ে দিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্স এখনো কোমায়, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্তের রক্ত চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় হোমোডাইনামিক স্টেবিলিটি বলা হয়। সূত্রের খবর, রেবাশিওর নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধও প্রয়োগ করা হচ্ছে তার শরীরে। নিপা আক্রান্ত শারীরিক অবস্থার এরকম অবনতি দেখে উদ্বিগ্ন অনেকেই। এখন সবাই মিলে একেবারে ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে হওয়াটা উচিত নয়। এখন আমাদের চারিদিকে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, তাদের সাথেই আমাদের রোজকার ওঠা বসা। কিন্তু এই নিপা ভাইরাস সম্বন্ধে আমাদের কিছুটা অস্বস্তির কারণ নিশ্চয়ই আছে। কেন আছে? কারণ এই ভাইরাসটা আমরা প্রথমত এর সম্বন্ধে আমাদের বুদ্ধি জ্ঞানটা এখনো একটু আবছা। এই ইনফেকশনটা আমরা মনে করি শুরু হয় খানিকটা সেই কোভিডের গল্পর মতো, যে বাদুড়রা এদের রেজার্ভয়ার, বাদুড়রা বিভিন্ন রকম ফল খায়, সেই ফলগুলো বাদুড়ের উচ্ছিষ্ট ফলগুলো মাটিতে পড়ে, সেগুলো অন্যান্য জন্তু জানোয়াররা তাদের সংস্পর্শে আসে, তারা খায়, মানুষ সেই অ্যানিমালের সংস্পর্শে আসে, সেখান থেকে আমাদের মানুষের দুর্ভোগটা শুরু হয়। এটাও এখনো সম্পূর্ণ শিওর নয় যে হিউম্যান টু হিউম্যান স্প্রেড কিভাবে হয়, কিন্তু একটা কথা জেনে খানিকটা স্বস্তি নেবেন যে নিপা ভাইরাসের রেসপিরেটরি ট্র্যাক্ট স্প্রেড হয় না। এটা যদি মানুষ থেকে মানুষে যেতে হয় তাহলে খুব ক্লোজ কন্ট্যাক্ট বা বডি ফ্লুইডসে যাবে। কেন এই ভাইরাস সম্বন্ধে এত কথাবার্তা? কারণ অন্যান্য ভাইরাল জ্বর, জারি, ফ্যাঁচফ্যাঁচে, সর্দি, কাশি, গলা ব্যথার সঙ্গে সঙ্গে কি এর একটা বদ বুদ্ধি আছে, সেটা আমাদের ব্রেনের ওপর যে একটা ফাইন লেয়ার আছে যেটাকে মেনিনজিস বলা হয়, সেই মেনিনজাইটিস বা মেনিনজিসটাকে ইনভলভ করে, সেখান থেকে ব্রেনেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ে এবং দ্যাট ইজ এ সিরিয়াস কন্ডিশন। এখনও অবধি নিপা ভাইরাস স্পেসিফিক কোনো ওষুধ বেরোয়নি। একটা টোটকা অ্যান্টিভাইরাল আছে, সেটা ব্যবহার হচ্ছে। এর টেস্টিংটাও খুব সহজ নয়। এই যে যাদের টেস্ট করা হয়েছে, প্রথম একটা প্রাথমিক RT-PCR, তারপর আবার ভাইরোলজি ল্যাবে অন্যরকম নিউক্লিয়ার টেস্টিং করে বার করতে হয়। ভ্যাকসিন নিয়েও তেমন কোনো খবরাখবর নেই। শোনা যায় অস্ট্রেলিয়ায় নাকি অল্প কিছু কাজকর্ম হয়েছে। আপাতত আমাদের খানিকটা ডাক্তারদের আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। একটা কথা বলবো, যে ডাক্তারদের সতর্কতায় এবং যে ডাক্তারদের বুদ্ধিমত্তায় আজকে আমরা এই নিপা ভাইরাসটাকে সাসপেক্ট করলাম, তারা কে আমি জানি না, কিন্তু তাদের আমার সাধুবাদ এবং আমার মনে হয় উই আর গ্রেটফুল টু দেম যে তাদের মাথায় এই ডাউটটা এসেছিল। আমরা সাবধানে থাকি। কোনো রকম জ্বর উইথ সেরিব্রাল ইরিটেশন হলে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে দেখাবেন। আপাতত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা যেন ঠিকঠাক করে এই কয়েকটা দিন আমরা পেরোতে পারি এবং আশা করি একটা হিউজ অ্যামাউন্ট অফ সোশ্যাল স্প্রেড এই ভাইরাসটা থেকে হবে না। নিপা ভাইরাসে আক্রান্ত মহিলা নার্সের পাশাপাশি নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন পুরুষ নার্স। তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন। যখন আসি আমরা ওই করছি একটু ঘুমিয়েছিল, কি খাবার দিয়েছে খেয়ে দিয়ে, তারপরে আমরা যখন যাই ডাব খাওয়াচ্ছে, তারপর বলে তোর বাবা মা আসছে, দেখ প্রচুর ঘুমা রে। তারপরে কচিকে ডাকি রে বাবা বলে ডাকি, বাবা মনে কে আসছি দেখো বাবা, কচি দেখো দেখলো। তারপরে সেরা বলে কে আসে, তোর মা বাবা? ছেলে ও আগে কি জ্বর হতো, ও বাড়ি আসেনি, এমনি বলতো জ্বর হচ্ছে বাবা, তার ওষুধ খেয়ে তার কাজ করে হসপিটালে, সেইখানে তার জ্বর আবার কমে যায়, সেইটাও কাজ করে। তারপরে হঠাৎ জ্বর আর ভালো হয়নি। ওই জন্য ওর বন্ধু বান্ধব এক রুমে 3 জন থাকতো, তারা মনে হয় জ্বর কেন ভালো হয়নি গো, এই জন্য ওকে সেইখানে ভর্তি করছে। ভর্তি করতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলছে, এটা পরীক্ষা ওটা পরীক্ষা।
বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। নিপা ভাইরাসের ক্ষেত্রে মানুষের ব্রেন হচ্ছে তাদের অন্যতম টার্গেট, অর্থাৎ লক্ষ্যবস্তু। এবং আমরা জানি যে ব্রেনে কোনো সংক্রমণ হলে একটা ব্রেনের মধ্যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহের সৃষ্টি হয়, এটাকেই আমরা বলি এনকেফ্যালাইটিস। তো নিপা ভাইরাস সংক্রমণের অন্যান্য আরও কিছু লক্ষণ প্রথম দিকে থাকে, যেমন ধরুন গলা ব্যথা, গলা খুসখুস করা, কাশি, কারো কারো শ্বাসকষ্ট। পরে আস্তে আস্তে এনকেফ্যালাইটিসের অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। এই এনকেফ্যালাইটিসের লক্ষণ আমরা চিনব কিভাবে? কোনো ব্যক্তি যদি জ্বর, মাথার যন্ত্রণা, বমি বা খিঁচুনি এই ধরনের সিমটম নিয়ে আসেন, তাহলে আমাদের প্রথম সন্দেহ হয় এটা এনকেফ্যালাইটিস কিনা। অন্যান্য উপসর্গের মধ্যে যেটা থাকতে পারে যে শরীরের কোনো একটা অঙ্গ, যেমন হাত পা, সেটা কমজোরি হয়ে যেতে পারে। আস্তে আস্তে মানুষটি তার যে চেতনার আস্তে আস্তে কমতে থাকে, ড্রাউজি হয়ে যায় এবং একটা সময় আসে যখন কোমা হয়। যেটা মানে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে নিপা ভাইরাসের ক্ষেত্রে ব্রেনকে এইভাবে আক্রমণ করার যে ক্ষমতা সেটা খুব তীব্র। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, মানে ধরুন 100 জন যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুহার 40 থেকে 70%। এখনো পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ রেকমেন্ডেড নয়। কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ যেমন রিবাভেরিন, এগুলো চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত যদি কাউকে সন্দেহ হয়, বিশেষ করে যারা এরকম খেজুর রস, তাল রস বা এ ধরনের ফল বা কোনোভাবে বাদুড়ের সংস্পর্শে এসেছেন, এক্ষেত্রে আমাদের প্রথমেই তার লালারস বা রক্ত বা ইউরিন বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা পিসিআর বা এলাইজা টেস্ট করে নিশ্চিত হই যে মানুষটি সত্যি নিপা ভাইরাস আক্রান্ত কিনা। এবং ট্রিটমেন্টটা মূলত সাপোর্টিভ। যেমন ধরুন এনকেফ্যালাইটিসের একটা অন্যতম সিমটম হচ্ছে খিঁচুনি বা কনভালশন। অনেক অ্যান্টিকনভালশন ওষুধ আছে যেগুলো ঠিকমতো ডোজে প্রয়োগ করলে কনভালশন কন্ট্রোল করে মানুষটিকে ভালো রাখা যায়। এছাড়া অন্যান্য যে সাপোর্টিভ মেজার, তার শরীরের মধ্যে ফ্লুইডের প্যারামিটারগুলোকে ঠিক রাখা, তার ব্লাড প্রেশার ঠিক রাখা, এদের কারো কারো শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হয়, অনেক সময় ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম শুরু হয়, যেক্ষেত্রে তার রেসপিরেটরি সাপোর্ট বা ভেন্টিলেশনের হেল্প লাগতে পারে। অর্থাৎ একটা পেশেন্টকে বাঁচাতে গেলে যে ধরনের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দরকার সেটা সম্পূর্ণভাবে প্রথম থেকে চালু করে দিলে আমরা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হার বা মৃত্যুর পরবর্তী জটিলতা অনেকটা কমাতে পারি। আর চিকিৎসার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রোগটা প্রতিরোধ। যদি কোনো রকম সন্দেহ হয় যে কোনো একটি মানুষ নিপা ভাইরাস আক্রান্ত, তাহলে তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তার বডি সিক্রেশনের সঙ্গে যোগাযোগ, এটা যতটা কমানো যায় ততই মঙ্গল। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইতিমধ্যেই একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ নিয়ন্ত্রণে সেই ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কল্যাণী এইমস ও ভুবনেশ্বর এইমসের একাধিক বিশেষজ্ঞ। নিপা ভাইরাস এটা সাধারণত ব্যাট থেকে আসে বা ব্যাট জাতীয় ওই জাতীয় প্রাণী। অনেক সময় ব্যাটের থেকে পিগের কাছে থ্রু ফল আসে এবং সেখান থেকে হিউম্যান ট্রান্সমিশন হয়। প্রথম এটা মালয়েশিয়ায় আরম্ভ হয়েছিল এবং ওখানকার নিপা ভ্যালি জায়গা থেকেই কিন্তু ভাইরাসটার নামকরণ হয়েছে নিপা ভাইরাস।
এটা একটা ব্রেনকে অ্যাটাক করে ভাইরাস। ইট ইজ এ এবং এই জন্যে এই ভাইরাসে খুব তাড়াতাড়ি মস্তিষ্কের সমস্যা, মেনিনজাইটিস, মেনিঙ্গো এনকেফালাইটিস, ভেন্টিলেশন যে কারণে করতে হয় লোকেদের, বিকজ ডিটোরেশনটা খুব র্যাপিডলি হয়। নিপা ভাইরাসের স্প্রেডটা আমরা যদি কোভিডের সঙ্গে একটা কম্প্যারিজন করি, যে অত কুইক এবং ইজি নয়। নিপা ভাইরাসের স্প্রেডের জন্য আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট অফ বডি ফ্লুইড, আধ খাওয়া ফল বা আধ খাওয়া খাবার বা একই খাবারের থেকে বাইট নেওয়া, এরকম সালাইভার এক্সচেঞ্জ, ক্লোজ কন্ট্যাক্ট, একই বিছানায় শোয়া বা খুব জোর একই জায়গাতে জড়াজড়ি করা, খেলাধুলো করা খুব ক্লোজভাবে, এই রকম ক্লোজ বডি কন্ট্যাক্ট ছাড়া নিপার ওরকম করোনার মতো হাওয়াতে ট্রান্সমিশন কমন নয়। যদিও নিপা সম্বন্ধে অনেক কিছুই কিন্তু এখনো অজানা, বিকজ এটাও কিন্তু একটা নতুন ভাইরাস, এটা খুব পুরনো ভাইরাস নয়। নিপার ট্রান্সমিশন যেটা বললাম, বডি ফ্লুইড বা কোনো ফল যেটা পুরোপুরি পরিষ্কার করা হয়নি, যেখানে জঙ্গল থেকে ব্যাটের ইউরিন বা পিগ ফার্মের কাছাকাছি কোনো জায়গায় ফল কন্টামিনেট করেছে পি গ্যাসে, বা ব্যাট সেই ফলের স্তূপ থেকে ফল খেয়ে গেছে যারা কন্টামিনেটেড, সেখান থেকেও কিন্তু এর ট্রান্সমিশনটা হতে পারে। এর যেহেতু ট্রান্সমিসিবিলিটিটা অত হাই নয়, সেহেতু এই মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, বিকজ যাদের হয়েছে তাদেরকে যদি ভালোভাবে আইসোলেট করে রাখা যায় তাহলে কিন্তু স্প্রেডটা সহজেই মানে কমানো সম্ভব। আর জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে ফল ইত্যাদি বা কাঁচা সবজি যেগুলো বাজার থেকে আনছেন সেগুলোকে ভালো করে ওয়াশ করা, সেগুলোকে ডিসইনফেক্টেন্ট যেমন আগে আমরা অনেক সময় ফ্লুইডে রেখে ওয়াশ করে খেতাম সেইভাবে ওয়াশ করা, অ্যাটলিস্ট কাঁচা ফল এনে বাজার থেকে একদম স্ট্রেট না খাওয়া, এই জিনিসটা মেনটেন করা। আর যদি অসুখ করে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি স্বাস্থ্য ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রাজ্যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই টিম। কিভাবে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চলছে লাগাতার বৈঠক। নিপা ভাইরাসে রাজ্যের এক বাসিন্দা আক্রান্ত হওয়ায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল। সূত্রের খবর, সেখানে তৈরি করা হয়েছে 10টি আইসোলেশন কেবিন, থাকছে 20টি সিসিইউ, মোট 63টা বেড মিলিয়ে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে একটি ব্লকে। যারা নিপা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মৃত্যু হার প্রচণ্ড বেশি, অ্যাভারেজ 40 থেকে 100%। তাহলে সেটা তো ভীষণ ভয়। এবার এটা ট্রান্সমিশন কি করে হয়, আমি বাংলার ক্ষেত্রেই বলি। বাদুড়রা থাকে, বাদুড়ের লালার রস থেকে এই ট্রান্সমিশনটা হয়। যখন আপনারা ফল খাবেন ভালোভাবে ধুয়ে খাবেন, এবং যদি ফলে কোনো স্ক্র্যাচ মার্ক দেখেন সে ফলটা অ্যাভয়েড করুন। নিপা বছরের শুরুতে ফের এই ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে ছড়ালো উদ্বেগ। এই ভাইরাসে আক্রান্ত 2জন নার্স ভর্তি বারাসাতের নারায়ণা হাসপাতালে। চিকিৎসা বলতে যেহেতু নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, উপসর্গ ভিত্তিক চিকিৎসা, তাই সে মতোই তাদের অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে বিভিন্ন পরীক্ষামূলক চিকিৎসা চালানো হচ্ছে। নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, আমি জানি না প্রত্যেকটি দর্শক বন্ধুর মনে আছে কিনা, আমরা কোভিডের সময় একটা আলোচনায় বারে বারে R0 বলে একটা জিনিসকে টানতাম। নিপা ভাইরাসের ক্ষেত্রে R0 বা সংক্রমণ ক্ষমতা 0.48, অর্থাৎ একজন আক্রান্ত হলে 8 জন বা 2 জন আক্রান্ত হলে একজনের সম্ভাবনা, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর সংক্রমণ ক্ষমতাটা কমতে থাকে। খুব তাড়াতাড়ি এরম ল্যান্ডস্লাইডের মতো এটা বেসলাইনে চলে আসে। যেহেতু এর মৃত্যু হার বেশি,
অর্থাৎ একজন অসুস্থ হলে সে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়ে যায়, সেই কারণে এই রোগটা 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। সুতরাং মৃত্যু হার বেশি হওয়া, R0 কম থাকা এবং সংক্রমণ ক্ষমতা কোভিডের চেয়ে অনেক কম হওয়ার কারণে এটা প্যান্ডেমিক হওয়ার বা এপিডেমিক হওয়ার সম্ভাবনা এর খুব কম থাকবে। সুতরাং মৃত্যু হয়তো যারা হবে তাদের মধ্যে অনেকেরই হতে পারে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু একসাথে 10 কোটি পশ্চিমবাংলার মানুষ বা 143 কোটি ভারতীয় আক্রান্ত হতে পারেন যেরকম কোভিডের সময়, সেই সম্ভাবনা কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে খুব কম। যদিও যখনই এরম ধরনের ভাইরাস ইনফেকশন আসে কিছুদিন পর্যবেক্ষণ বা অবজারভেশন না করা পর্যন্ত একদম সঠিক অঙ্ক কষে বলা অসম্ভব। এবারে আমরা একটা সহজ জিনিস বুঝে নিই যে কোভিডের ক্ষেত্রে রাস্তা ছিল 3টে। একটা কি না, আমি যে ফোমাইট, সেখানে একজন কোভিড রোগী কেউ এসেছিলেন, তার থেকে কন্ট্যাক্ট হলো, হাতে কন্ট্যাক্ট হলো, হাতটা মুখে গেল, অথবা কেউ জোরে কথা বলল, হাঁচির সঙ্গে কাশির সঙ্গে ড্রপলেট ছড়ালো। এর ক্ষেত্রে কিন্তু মূল সংক্রমণের রাস্তা আমার হাত, অর্থাৎ আরেকটি লালারস আমার হাতে লাগলো, সেইটি আমার মধ্যে সংক্রমণ করলো। সুতরাং যদি এই ব্যারিয়ারটাকে ভাঙতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবার হাত ধোয়া, অর্থাৎ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রত্যেকটা পেশেন্ট দেখা এবং আরেকটি পেশেন্টের মাঝখানে হাতটিকে ভালো করে ধোয়া বা স্যানিটাইজার ইউজ করা। এবং মাস্ক, যখন কোনো কোভিড রোগ, এই নিপা ভাইরাস রোগীর কাছে যাচ্ছেন তখন এই ড্রপলেট ইনফেকশন বা কোনো পশু যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন তার থেকে তার লালারস থেকে ড্রপলেট আসতে পারে, সেক্ষেত্রে মাস্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেলি মাস্ক পরলে আমরা বারণ করব না, কিন্তু হাত ধোয়াকে অনেক বেশি গুরুত্ব দেব। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। উত্তর 24 পরগনার হৃদয়পুরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। যে হাসপাতালে ভর্তি আছেন সেই নারায়ণা হাসপাতালেই কাজ করতেন। তবে কিভাবে ছড়ালো এই সংক্রমণ, কখন কাদের সংস্পর্শে এসেছিলেন এই 2 নার্স, এই মুহূর্তে তাদের পরিস্থিতি কি? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 13ই ডিসেম্বর বর্ধমানের কাটোয়ায় নিজের বাড়িতে গেছিলেন আক্রান্ত ওই মহিলা নার্স। সেই রাতে বাড়িতেই ছিলেন। 14 থেকে 17ই ডিসেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। কলকাতায় ফিরে ভিআইপি রোডের কেষ্টপুরে যান 17 তারিখ। 18 থেকে 30 তারিখ পর্যন্ত হাসপাতালেই ডিউটি করছিলেন। 31শে ডিসেম্বর বর্ধমানের ঘুষকরাতেও যান নার্সিংয়ের পরীক্ষা দিতে। সেদিন রাতে জ্বর আসে ওই মহিলা নার্সের। 1 জানুয়ারি ওই অবস্থায় মঙ্গলকোটে গ্রামের বাড়িতে যান তিনি। পরের দিন কাটোয়া মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান। 3 তারিখ মঙ্গলকোটের বাড়িতে ছিলেন। পরের দিন বাড়িতে অচৈতন্য হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে 6 তারিখ বারাসাতের নারায়ণা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে, এইটাই জানি। তারপরে যে এত হয়েছে সেটা তার, আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। সে কাছে, তোমরা যেমন কাছে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে মানুষের কাছে যায় না। হ্যাঁ, নিজের লোক শরীর খারাপ হলে সেটা তো স্বাভাবিক যাবে। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল 2 তারিখে, 3 তারিখে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জে যে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছিলেন ওই আক্রান্ত মহিলা নার্স, সেখানে পৌঁছে গেছে স্বাস্থ্য দপ্তরের টিম। এই যে নিপা ভাইরাস এখানে এসে গেছে, এই রকম সিমটম নেই, মানে সর্দি কাশি জ্বরের সাথে সাথে যদি কোনো রকম দেখি তাদের ডিটোরিয়েশন হচ্ছে দ্রুত, তাদের যদি কোনো রকম খিঁচুনি হচ্ছে, তাদের যদি কোনো রকম বিহেভিয়ারের চেঞ্জ করছে, তারা যদি কোনোভাবে আনকনসাস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নিপা ভাইরাসের টেস্ট করতে দিতেই হবে এবং কনফার্মেশনের জন্য ওয়েট করলে চলবে না, দ্রুত তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে, সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমি ভাব। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি উচিত? চিকিৎসকরা বলছেন শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এই ভাইরাসের প্রথম হদিশ মেলে 1998 সালে। ভাইরাসের ব্যাপক সংক্রমণ হয় মালয়েশিয়ার শুয়োর প্রতিপালকদের মধ্যে। অসংখ্য মানুষের মৃত্যু হয় মালয়েশিয়ার নিপা গ্রামে। সেই গ্রামের নামেই ভাইরাসের নামকরণ করা হয়। 2001 সালে শিলিগুড়িতে প্রথমেই ভাইরাসে আক্রান্ত হন বহু মানুষ, মৃত্যু হয় অনেকের। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রচুর মানুষ প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হৃদয়পুরে যে রুমমেটের সঙ্গে থাকতেন ওই নার্স, তিনিও নারায়ণা হাসপাতালেই কর্মরত নার্স। আক্রান্ত নার্সের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে থাকা ওই রুমমেট ও তার বাবা মাকেও আইসোলেশনে রাখা হচ্ছে। 1 তারিখ থেকে ফিভার এসেছে, তারপর দেন তো 2 তারিখে 1 তারিখও বাড়ি চলে যায়। ওর সিরিয়াস কন্ডিশন হয়, তখন তো ওকে ভেন্টিলেশন করতে হয়। তারপর তো বর্ধমান মেডিকেল হসপিটালে আনা হয়। সেখান থেকে আমাদের এখানে 6 তারিখে হসপিটালে এখানে আনা হয়েছে। কিন্তু আমার কোনো সেরকম সাইন অ্যান্ড সিমটম নেই, জাস্ট এমনি কাফ আছে। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ কি? বিশেষজ্ঞ মহলের মতে কোভিডে মৃত্যুর হারের তুলনায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেকটাই বেশি। এই ভাইরাসের কিন্তু মারণ ক্ষমতা যতটাই বেশি, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু কোভিডের মতো অতটা বেশি নয়। ছড়িয়ে পড়ার ক্ষমতা প্রায় কোভিডের থেকে 8 থেকে 10 গুণ কম। সেখানে মারণ ক্ষমতা কোভিডের থেকে হয়তো 20 থেকে 40 গুণ বেশি। হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত 2 নার্সের মোট 3 সহকর্মীকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরানো হয়েছে। এবিপি আনন্দ।